আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি আরও বলেন, যে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না। তবে আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ আছে, সে কারণে আওয়ামী লীগের পদ পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এছাড়া বাংলাদেশকে চাপে রাখার জন্য ভারত থেকে পশ্চিম হচ্ছে না জানিয়ে তথ্য উপদেষ্টা আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী ইশতেহারে থাকার কারণে তাদের সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে এটি হচ্ছে। তবে শিগগিরই দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলে জানান তিনি। আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলে, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন। রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ বিলাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তিনি বলেন, ১৯ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আল আমিন মাহিন ও যুবদল কর্মী রিয়াজুল ইসলামকে মুন্সিগঞ্জ ও রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলে জানান তিনি। এদিকে একই বিষয় নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে কথা বলেন ডিসি মিডিয়া এনএম নাসির উদ্দিন। তিনি বলেন, এই ঘটনায় আরও যারা জড়িত তাদের আটকের কাজ চলছে। এ ঘটনার পর রমনা থানা যুবদলের আহ্বায়ক বাবুকে বহিষ্কার করা হয় এবং তার নেতৃত্বাধীন রমনা থানা যুবদল কমিটিও বিলুপ্ত করে কেন্দ্রীয় যুবদল। জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হচ্ছে রিয়াজুল ইসলাম এবং আরেকজন হচ্ছে আল আমিন মাহিন। এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলার পূর্ণাঙ্গ রায়ের নথি হাইকোর্টে পৌঁছাবে আজ। এর আগে রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এদিকে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিতে সরকারের সদিচ্ছার অভাব নেই, তবে স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি আরও যাচাই বাছাই করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সকালে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের দেয়া রায় স্থগিত করে আপিল বিভাগ। এ বিষয়ে দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা আরও বলেন, স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আইনটি সংসদে পাশ না হয় এ রায় বিচার বিভাগে প্রশাসনিক জটিলতা তৈরি করছে। আগামী ১৬ জুন হবে উভয় পক্ষের শুনানি। আমি আদালতকে বলেছি যে এই রায়টি যদি স্থগিত না করা হয় তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে। কারণ যে অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় করা হয়েছিল সেটি পার্লামেন্ট কর্তৃক গৃহীত হয়নি। আগামী ১ বছরে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ১ লাখ পর্যন্ত কর্মী বাড়াতে আলোচনা করছে বাংলাদেশ ও রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান রুশ কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব পেশ করলে তারা দ্রুত এ বিষয়ে কাজ করতে সম্মত হয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়, বর্তমানে প্রায় ১০,০০০ বাংলাদেশি রাশিয়ায় কাজ করছেন। সেখানে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করার বিষয়ে রুশ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হলে তারা দ্রুত এ বিষয়ে কাজ করতে রাজি হয়েছে। উভয় পক্ষ শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলেও আশা করা হচ্ছে। এছাড়াও রাশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক ও ঔষধ রপ্তানি দ্রুত বাড়ানোর সম্ভাবনার উপর জোর দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। And ever since we have seen quite a bit of expansion of our relationship in various fields, in trade, in education, in energy, in the area of defense, and we continue to do that. We have a very fine ambassador helping us in Dhaka in bringing forward our relationship. গণতান্ত্রিক অবকাঠামো গড়ে তোলার জন্য এমপিদের সহযোগীদের সৎ থেকে পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ
নুরুল ইসলাম মনি। মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে সংসদ সদস্যবৃন্দের ব্যক্তিগত সহকারীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় আসন্ন বাজেট মাথায় রেখে দেশের রাজস্ব ও উন্নয়ন সেক্টরে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে কিভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়ে নির্দেশনা দেন চিফ হুইপ। আমরা বিশ্বের দরজাটাই খুলতে পারিনি, আমরা খুলিনি। নানান প্রক্রিয়া আছে, আমরা চেষ্টা করছি। তারেক সাহেব যেটুকু জানেন, যতটুকু পারেন, তাকে যতটুকু মানুষের বুদ্ধি দেয়, সকল বুদ্ধিটা কাজে লাগিয়ে তিনি একটাই স্বপ্নতা, দেশের মানুষকে স্বাবলম্বী করা। এই যে চেষ্টা করেন, মানে তার বিভিন্ন প্রক্রিয়া দিয়ে চেষ্টা করেন। কাজে এই যে চেষ্টাটা, এই চেষ্টায় আপনার একজন সারথি হবেন, আপনাদের সহযোগী হবেন, সেই প্রত্যাশাই কিন্তু আজকের এই অনুষ্ঠান। চলতি অর্থ বছরের 12তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক চলছে। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। সকাল 10টা থেকে শুরু হওয়া একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প তোলা হবে, যেখানে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 8,106 কোটি টাকা। অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ জ্বালানি, সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। আসছে বাজেটে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 3,63,00,000 লাখে। এ খাতে ব্যয় ধরা হচ্ছে প্রায় 35,708 কোটি টাকা। এর ফলে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদ তিতুমির। তবে সামাজিক খাতে বরাদ্দ বাড়ালে অর্থনীতিতে যাতে করে জটিলতা তৈরি না হয় সেজন্য বিভিন্ন কার্ড প্রদান প্রকল্পকে পাইলট প্রকল্প হিসাবে নেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। একটি কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থার জন্য বাজেটের সামাজিক নিরাপত্তা খাতে বিএনপি তার রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরতে চায়। উদ্দেশ্য অসহায় ও বয়স্ক নাগরিকদের সুরক্ষা প্রদান, দারিদ্র্য মানুষের সংখ্যা কমানো। আসছে বাজেটে সামাজিক খাতে বরাদ্দ হতে পারে 1,30,000 কোটি টাকা। সুবিধাভোগীর সংখ্যা হতে পারে 3,63,00,000 মানুষ। চলতি অর্থবছরে 2,60,00,000 মানুষের জন্য ব্যয় হচ্ছে প্রায় 21,701 কোটি টাকা। নারী প্রধান 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে সরকার। ব্যয় ধরা হয়েছে 12,000 কোটি টাকা। পর্যায়ক্রমে 1,61,00,000 পরিবারকে এর আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের। সামাজিক বাজেটে বিভিন্ন ধরনের কার্ড দেয়া হবে। 42 লাখ কৃষক কার্ডের জন্য 1,062 কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। 62 লাখ মানুষকে আনা হবে বয়স্ক ভাতার আওতায়। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হবে। অপরিবর্তিত রাখা হবে সাধারণ মুক্তিযোদ্ধা ভাতা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ভাতা বাড়ানো হচ্ছে। চলতি অর্থবছরে এই কর্মসূচির আওতায় রয়েছেন 14,556 জন। আসছে বাজেটে এই সংখ্যা হবে 16,513 জন। ধর্মীয় প্রতিষ্ঠান, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা 17,784 জন থেকে বাড়িয়ে 2,56,666 জন করা হবে। আসছে বাজেটে ধর্মীয় নেতাদের সম্মানে বাড়ানো হবে। চলতি অর্থবছরের খাল খনন কর্মসূচির আওতায় 26,67,000 মানুষ রাখা হয়। আগামী অর্থবছরে এই সংখ্যা 34 লাখ করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা করছেন সরকারের কর্তা ব্যক্তিরা। কৃষি ঋণের মওকুফের কথা বলা হয়েছে, ক্ষুদ্র ঋণ মওকুফের কথা বলা হয়েছে এবং ফার্মার্স কার্ড এবং ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে। এর ফলে আসলে তার যে উৎপাদনের উপকরণ সেইটা তারা ঠিক সময়ে ক্রয় করতে পারবেন এবং উৎপাদন খরচ কমে গেলে পণ্যের দাম কমে যাওয়ার সম্ভাবনা। তবে অর্থনীতির কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে মন্তব্য করে
বিশেষজ্ঞরা সামাজিক খাতে বরাদ্দ দিতে সাবধানতার পরামর্শ দেন। কার্ডগুলোর সম্পর্কে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আগে পাইলটিং করে এগুলোর উপযোগিতা বোঝা দরকার আছে। একটি কমন প্ল্যাটফর্মের আন্ডারে, একটি কার্ডের আন্ডারেই যাতে পরিবারগুলো সহায়তা পায় সেটি যেন চেষ্টা করা হয়, কেননা নতুবা যে পরিমাণ ডুপ্লিকেশন হবে, যে পরিমাণ লিকেজ হওয়ার সম্ভাবনা আছে সেগুলো বন্ধ করা দরকার, কেননা রাজস্ব ক্ষয়ের পাশাপাশি যাতে অর্থের অপব্যবহার না হয় সেটিও নজর রাখা জরুরি। অনেক ধরনের রিডান্ডেন্সি আছে, মানে একই জিনিস হয়তো দুবার আছে। আমরা যদি এই 135টাকে ঢেলে সাজাতে পারি, কমিয়ে নিয়ে আসতে পারি, কমানোর সুযোগ আছে, প্লাস বেনিফিশিয়ারি টার্গেট এইটাকে মানে শুদ্ধ করতে পারি। এই 1,16,000 কোটি টাকার যে বাজেট আমাদের এই বছর ছিল, দেখা যাবে এই অ্যামাউন্ট থেকেই আমরা 12-14 কোটি টাকা সেভ করে আনতে পারবো রিঅ্যালোকেশন করে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের বড় অংশ খরচ হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বেতন বোনাসে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। নীতি ঠিক না থাকায় দেশের পুঁজি বাজারের প্রতি আগ্রহ হারাচ্ছে দেশি বিদেশি বড় কোম্পানিগুলো, আর বর্তমান বিনিয়োগকারীরা লাভের বদলে ব্যাপক ক্ষতির মুখে। এ অবস্থায় পুঁজি বাজারের বিনিয়োগ বাড়াতে এবারের বাজেটে কার্যকর পদক্ষেপ চান বিনিয়োগকারীরা। রাজনৈতিক বিবেচনার পরিবর্তে অভিজ্ঞদের নিয়োগ, আয়কর ও ব্যাংক সুদের হার কমানো এবং IPO সহজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। উজ্জ্বল বিশ্বাস ঢাকা স্টক এক্সচেঞ্জের নিয়মিত বিনিয়োগকারী। লাভের আশায় 2024 সালে 50 টাকা মূল্যে খুলনা প্রিন্টিং লিমিটেডের 25,000 শেয়ার কেনেন তিনি, কিন্তু 2 বছর পর উল্টো শেয়ারের মূল্য নেমেছে 36 টাকায়। এতে ব্যাপক লোকসানের মুখে এই ক্ষুদ্র বিনিয়োগকারী। কারো বাপের টাকা না, পাবলিকের কাছ থেকে টাকা নিয়েছে। টাকা নিয়ে আপনি কোম্পানি বিক্রি করে চলে গেছেন। বিগত আমলে যা হয়েছে, আওয়ামী লীগের আমলে হয়েছে, এই সমস্ত কাজগুলো করে এই মার্কেটটার একবারে ধ্বংস করে রেখে গেছে। তার মতো শেয়ার বাজারে বিনিয়োগ করে লোকসান গুনছেন হাজারো বিনিয়োগকারী। আর এর জন্যে পুঁজিবাজারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান BSECর অদক্ষতা ও ভুল সিদ্ধান্তকেই দায়ী করছেন তারা। ব্যাপক দুর্নীতি হয়েছে, সঠিক বিচার না হওয়ার কারণে এখনো পর্যন্ত মানুষের মধ্যে সেই ভীতিটা কাজ করছে। শেয়ার মার্কেটটা বরাবরই মানুষের যখন আস্থা তৈরি হয়, যারা মনিটরিং করে তারা এমন হঠকারী সিদ্ধান্ত নেয়, তখন হুট করে ভালো মার্কেটটা খারাপ হয়ে যায়। ব্যাপক হারে বিনিয়োগ কমায় ব্যবসা গুটিয়েছে অসংখ্য ব্রোকারেজ হাউস। তাদেরই একটি হযরত আমানত শাহ সিকিউরিটিজ। প্রথম সারির এই প্রতিষ্ঠানটি লোকসান ঠেকাতে ইতিমধ্যে 2/3 শাখা বন্ধ করে দিয়েছে। 10 সালে যে পুঁজিবাজারের উত্থান, এই উত্থান কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবেই করছিল। মানুষ আমরা সেটাকে কাজে লাগাইতে পারেন, সেটাকে অপব্যবহার করা হয়েছে। এরপরে যে মানুষের যে পুঁজি যেভাবে লস হয়েছে এখন পর্যন্ত, সেইটাতে মানুষের আস্থা আরো হারাই গেছে। নীতি ঠিক না থাকায় দেশের পুঁজিবাজারের প্রতি আকৃষ্ট হচ্ছে না দেশি বিদেশি বড় কোম্পানিগুলো, বলছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান। তোমার বিদেশি কোম্পানি তো একটার পর একটা চলে গেছে এখান থেকে। আনইথিক্যাল কম্পিটিশনের সম্মুখীন হয়, তারা ট্যাক্স দেয়, ওনারা ট্যাক্স দেয় না। তারা বলে যে এই বাংলাদেশ ইকোনমিতে আমাদের জন্য ব্যবসা করা কঠিন। গ্লাসকো স্মিথ ক্লাইন সারা পৃথিবীতে এটা লিস্টেড কোম্পানি, এখান থেকে চলে গেছে ওরা। পুঁজিবাজারকে ঠিক করতে ব্যাংক সুদের হার কমানোর পাশাপাশি রাজনৈতিক বিবেচনার পরিবর্তে অভিজ্ঞদের নিয়োগ দেওয়ার পরামর্শ তার। পৃথিবীতে সুদের হার অনেক কম, প্রাইভেট সেক্টরের কোনো ক্রেডিট ডিমান্ড নাই, মানে ঋণ নেওয়ার কোনো ডিমান্ডে নাই। তো ওরা বলে যে আমি এত হাই ইন্টারেস্ট রেট দিয়ে তো আমি ব্যবসা করতে পারবো না স্যার। পুঁজিবাজার ছাড়া খালি ব্যাংকিং মার্কেট দিয়া বা এটা হবে না, সুদের হারটা কমানো উচিত। পুঁজিবাজারকে গতিশীল করতে সরকারকে বাজেটে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক আবু আহমেদ। একদিকে হাই ট্যাক্স, রাইটে লেফটে ট্যাক্স, কেউ কেন ব্যবসা করতে পারবে না। ইউ রিডিউস ট্যাক্সেস, ইউ রিডিউস দ্য ইন্টারেস্ট রেট। যেহেতু ইকোনমি বসে গেছে, লিডটা সরকারকে দিতে হবে। সর্দার রাজীব, RTV, ঢাকা। আইনগতভাবে বিচ্ছেদের আগে নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল। এক নারীর 2 স্বামী ব্যভিচারের এমন অভিযোগে দেশে এটি প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে। বাদীর আইনজীবী ইশরাত হাসান বলেন, দেশের আইনে 2 স্বামী রাখা আইনগতভাবে অপরাধ। এ অপরাধে তামিমার পাশাপাশি ক্রিকেটার নাসিরও দণ্ডপ্রাপ্ত হবেন। AR বাদলের রিপোর্ট। স্বামী রাকিব হাসান থাকা অবস্থায় ক্রিকেটার নাসিরের সাথে নিজের বিয়ে এভাবেই উদযাপন করেন এক সন্তানের জননী তামিমা সুলতানা। 2021 সালে ধুমধাম করে নেচে গেয়ে এভাবেই রাকিব হাসানের বউকে বিয়ে করেন
ক্রিকেটার নাসির। ব্যভিচারের মামলায় প্রথম সামনে আসে বিষয়টি। বাদীর আইনজীবী ইশরাত হাসান বলেন, তামিমা আদালতে দাবি করেন 2016 সালে তার স্বামী রাকিব হাসানকে তালাক দিয়েছেন, কিন্তু বাস্তবে তিনি 2016 সালের পরেও রাকিবের সাথে স্বামী স্ত্রী হিসেবে ছিলেন এবং হোটেল লা মেরিডিয়ান সহ বিভিন্ন স্থানে সময় কাটিয়েছেন। এমনকি তাদের একমাত্র মেয়েও মা তামিমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন আদালতে। তিনি বলেন, ভুয়া তালাকনামা তৈরি করে নাসির তামিমা সমাজে এমন ব্যভিচারের কাণ্ড ঘটিয়েছেন। স্বামী থাকা অবস্থায় আরেকটি বিয়ে করেন, একই সাথে দুইজন হাজবেন্ড রাখেন, যেটা দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী একটি অপরাধ। তিনি বলেন, স্বামী রাকিব হাসান থাকা অবস্থায় তামিমা অনৈতিক অপরাধ করেছেন। কোনো তালাকের নোটিশই পাঠায় নাই, যেই নোটিশই পাঠায় নাই তাহলে সেই নোটিশটা আসলে অন্যরা পাবে কিভাবে? জেনে বুঝে ক্রিকেটার নাসির হোসেনও তামিমার সাথে একই অপরাধে যুক্ত, সুতরাং তিনিও ব্যভিচারের অপরাধে অপরাধী। তামিমা সুলতানা তার জেরায় বলেন যে নাসির হোসেন এই বিষয়গুলি সব জানতো, অর্থাৎ সব জেনে শুনেই তিনি রাকিব হাসানের বউ জানা সত্ত্বেও তাকে বিয়ে করেছে। মামলা করার কারণ জানান তামিমা সুলতানার স্বামী রাকিব হাসান। আমাকে তালাক না দিয়ে অন্যকে বিয়ে করার কারণে আমি মামলাটি দায়ের করি। আশা করি বেবিচার ও জালিয়াতিতে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, আমি ন্যায় বিচার পাব। এ বিষয়ে নাসির হোসেনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি তার আইনজীবীর সাথে যোগাযোগ করতে বলেন। পরে তার আইনজীবী দেশের বাইরে থাকায় সময় দিয়েও আর কথা বলেননি। তবে সমাজে যাতে এমন ঘটনা না ঘটে সে কারণে দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা সচেতন মহলের। আর বাদল, RTV, ঢাকা। বান্দরবানের ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। সকালে ঘুমধুম ইউনিয়নের রেজো আমতলী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রেজো আমতলী এলাকায় শূন্য রেখা থেকে প্রায় 2.5 কিলোমিটার বাংলাদেশের ভেতরে বাগান পরিষ্কার করতে যাওয়ার সময় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আব্দুল খালিক নামের রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ ঘটনায় সীমান্ত এলাকা মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। গেল 24 মে একই এলাকায় মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। সঠিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ই-হেলথ কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদারে সারা দেশে বিশেষ নিরাপত্তারক্ষী মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও আধুনিক, সহজলভ্য ও কার্যকর করতে ই-হেলথ কার্ডের মাধ্যমে রোগীদের চিকিৎসা সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে। ফলে দ্রুত ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজ হবে। স্বাস্থ্যসেবার মনোনয়ন ও নিরাপত্তা চিকিৎসা পরিবেশ নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফুটবল মাঠে সবুজ গালিচায় যখন লিওনেল মেসি কিংবা কিলিয়ান এমবাপ্পের পায়ের জাদু চলে, ঠিক তখন পাশাপাশি মাঠে দাঁড়িয়ে থাকে রণকৌশল সাজানো আরে একজন চাণক্য, যিনি আসল মাস্টার মাইন্ড দলের প্রধান কোচ। এবারের বিশ্বকাপেও দলগুলোর যুদ্ধ পরিচালনা করতে আছেন ইতিহাসের অন্যতম সেরা সব মাস্টার মাইন্ডরা, যাদের ট্যাকটিক্স আর পরিকল্পনায় বদলে যাবে পুরো ম্যাচের সমীকরণ। বিশ্বকাপের সম্ভাব্য সেরা কোচদের নিয়ে কাজী মাহিম হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সর্দার রাজীব। শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। সপ্তাহ ঘুরলেই পর্দা উঠবে গ্রেট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের আসর। মাঠের লড়াইয়ে ফুটবলাররা মূল আকর্ষণ হলেও ডাগ আউটে বসে দাবার চাল চালবেন 48 জন মাস্টার মাইন্ড, যেখানে দিদিয়ের দেশম কিংবা লিওনেল স্কালোনির মতো বিশ্বজয়ীরা তো থাকছেনই, থাকবেন প্রথমবারের মতো বিশ্বকাপের ডাগ আউটে দাঁড়াতে যাওয়া কোচরাও। এবারের মহারণে আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে, আর 2018 সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের নজর আবারও সেই সোনালি আলোতে। দল দুটোর ডাগ আউট সামলাবেন 2 বিশ্বজয়ী মাস্টার মাইন্ড লিওনেল স্কালোনি ও দিদিয়ের দেশম। এদিকে
বিশ্ব মহাযজ্ঞের মঞ্চে প্রথমবারের মতো একদল কোচ নামছেন ক্লাব পর্যায়ে সাফল্যের বিশাল অভিজ্ঞতা কাঁধে নিয়ে, যেখানে সবথেকে বড় নাম কার্লো আনচেলোত্তি, যার ক্ষুরধার মস্তিষ্কের উপর ভরসা করে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। অপরদিকে ইংল্যান্ডের দ্বিতীয় শিরোপা স্বপ্ন বাস্তবায়ন করতে ডাগ আউটে থাকবেন টমাস টুখেল, যিনি ক্লাব পর্যায়ে পিএসজি, চেলসি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলোর ডাগ আউট সামলিয়েছেন। এমন একজন কোচ পেয়ে এবার ইংলিশদের শিরোপা খরা কাটার সম্ভাবনা দেখছেন ফুটবল বোদ্ধারা। এদিকে জার্মানির ইউলিয়ান নাগেলসম্যান, যুক্তরাষ্ট্রের মাউরিসিও পোচেত্তিনোর মতো হাই প্রোফাইল কোচের নামও আলোচিত হচ্ছে। ক্লাব পর্যায়ের সাফল্যমণ্ডিত বার্নার্ডো ক্যারিয়ারের পর এবার বিশ্বকাপের মঞ্চে তারা। পরিস্থিতি অনুযায়ী দ্রুত কৌশল বদল করে ম্যাচের মোড় ঘুরে দিতে পারাই তাদের মূল অস্ত্র। চাপের মুখে কিভাবে ঠান্ডা মাথায় ম্যাচ বের করতে হয় তা খুব ভালো করেই জানা এই মাস্টার মাইন্ডের। তবে অভিজ্ঞদের বুক কাঁপন ধরাতে প্রস্তুত নরওয়েজিয়ান ম্যানেজার স্টলে সোলবাক্কেন, কেপভাদ্রের পেদ্রো লেইতাও, উজবেকিস্তানের ফাবিও ক্যানভারো, কুরাসাওয়ের ডিক অ্যাডভোকাটারের মতো একঝাঁক নতুন ও আন করা কোচেরা, যারা নিজ নিজ দলকে প্রথমবারের মতো তুলে এনেছে বিশ্বকাপের মঞ্চে। প্রথাগত ফুটবল দর্শনের বাইরে গিয়ে আধুনিক সব থিওরি নিয়ে হাজির হচ্ছেন তারা। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে অভিজ্ঞদের চেনা ছকের বিপরীতে নতুনদের অচেনা ও সাহসী চালগুলো ম্যাচগুলোকে করে তুলবে চরম উত্তেজনাপূর্ণ। শেষ পর্যন্ত কার ট্যাকটিক্সে বিশ্ব জয় করবে সেই উত্তর মিলবে বিশ্বকাপের সবুজ গালিচায়। সর্দার রাজীব, আওয়ারী টিভি। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।